ত্যাগের মহিমায় পশু কোরবানিতে ব্যস্ত মুসল্লিরা ১২ ঘন্টার মধ্যে পরিচ্ছন্ন হবে রাজধানী। ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া বিক্রি হবে ৬০ থেকে ৬৫ টাকায়। ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার ধুম, বুকিং হয়ে গেছে কক্সবাজার, সিলেট, বান্দরবানের বেশিরভাগ হোটেল রিসোর্ট। নিরাপত্তা বাড়ানো সহ পর্যটকদের বরণে নানা প্রস্তুতি। টানা বর্ষণে ফেনীর মুহুরী নদীর বাঁধের মেরামত করা অংশে ফের ফাটল। অর্থ নয়ছয় আর নিম্নমানের কাজের অভিযোগ। রাঙ্গামাটির একাধিক সড়কে খানাখন্দ, চলাচলে ঝুঁকি। এবং ট্রাম্প মাস্ক দ্বন্দ্ব চরমে। মার্কিন ধনকুবেরের সঙ্গে কথা বলতে আগ্রহী নন ট্রাম্প, জানালো হোয়াইট হাউস। নিজের ব্যবহার করা টেসলা গাড়িও দেবেন বিক্রি করে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। মহিমায় উদযাপন করা হচ্ছে ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষের সঙ্গে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব শান্তি আর মানুষে মানুষে ভেদাভেদ ঘুঁচে সুখী পৃথিবী গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টার ঈদের জামাতে অংশ নিতে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই কয়েক স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে কানায় কানায় ভরে ওঠে পুরো ঈদগাহ ময়দান। নামাজে শরিক হতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত হন। সকাল 7:30টার কিছু আগে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আগত মুসল্লিদের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। সরকার প্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা। পরে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দেশের কল্যাণ কামনা করেন মুসল্লিরা। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ঈদগাহ ময়দান। মোনাজাত শেষে সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা। বের হওয়ার পথে প্রধান উপদেষ্টাকে ঘিরে ধরেন মুসল্লিরা। ডক্টর ইউনূসকে কাছে পেয়ে তারাও জানান ঈদ শুভেচ্ছা। মুসল্লিদের প্রত্যাশা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার যে বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা, তার আলো ছড়িয়ে পড়ুক সবখানে। শান্তি, সম্প্রীতি আর ভালোবাসায় ভরে উঠুক প্রিয় বাংলাদেশ। কুরবানির ত্যাগের মতোই একই মানসিকতা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসুক সবাই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার 4টি জামাত। হাজার হাজার মুসল্লি একসঙ্গে আদায় করেন নামাজ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তারা। তাকবীরের ধ্বনিতে মুখরিত জাতীয় মসজিদ। রাজধানীর বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাতে শরিক হন হাজারো মুসল্লি। অতিরিক্ত তাকবীর সহ বিশেষ পদ্ধতিতে আদায় করেন 2 রাকাত নামাজ। ভোরের সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী ও আশেপাশের জেলার অনেকেই পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে হাজির হন ঈদ জামাতে অংশ নিতে। বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি উপস্থিত ছিল শিশুরাও। প্রথমবারের মতো অনেকেই জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত। পবিত্র বায়তুল মোকাররমে সমস্ত লোকালয়ের মাধ্যম দিয়ে
ঈদুল আজহা আদায় করার তৌফিক দান করছে। শুকর আলহামদুলিল্লাহ। মঙ্গল চাই, আমাদের জীবনে যে পাপ টাপ করেছি সবগুলো যেন আল্লাহ ধুয়ে মুছে ফেলে। ঈদুল আজহাও বলো হে, আমি এখানে নামাজ পড়তে এসেছি। এইখানকার নামাজের যেটা অনুভূতি এটা অন্য কোথাও পাওয়া যায় না। এবার প্রথম আমার বাচ্চাদের নিয়ে আসছি। নামাজ শেষে মোনাজাতে দেশের সমৃদ্ধি কামনার পাশাপাশি ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মানুষের জন্য করা হয় বিশেষ মোনাজাত। মহান রবের দরবারে কোরবানি যেন কবুল হয় সে আকুতিও ছিল অনেকের কণ্ঠে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হুজুরের মাগফিরাত দিয়ে সালাম যে আমাদের দেশে শান্তি বর্ষণ হোক। দেশের জন্য দোয়া করলাম, দেশে যেন আমাদের শান্তি ফিরে আসে, সারা জাহান যেন শান্তি থাকে, সবার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। মুসল্লিরা স্মরণ করেন 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারীদের, শহীদদের স্বপ্নের বৈষম্য মুক্ত সমাজ গড়তে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের দেশটা বৈষম্যহীন হয়ে উঠুক এবং আমাদের দেশে শান্তিময় হয়ে উঠুক। বৈষম্যহীন বাংলাদেশে আমরা সেটাই প্রত্যাশা করি যে প্রত্যেকটা জায়গাতেই ত্যাগের মহিমা যেন ফুটে ওঠে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টায় প্রথম জামাত এবং পর্যায়ক্রমে আরও 4টি জামাত অনুষ্ঠিত হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ত্যাগের মহিমায় রাজধানী সহ সারা দেশে পশু কোরবানির পাশাপাশি বর্জ্য অপসারণের কাজও শুরু হয়েছে। নিজস্ব উদ্যোগেও চলছে পরিচ্ছন্নতার কাজ। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং বরিশালে আছেন অপূর্ব পু। শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, সম্প্রীতি, সৌহার্দ্য আর একেবারে ভালোবাসার মেলবন্ধনে কোরবানি করছেন ধর্মপ্রাণ মানুষ। সকাল থেকে আমরা বিভিন্ন এলাকায় ঘুরেছি, বিশেষ করে মগবাজার, বাংলা মোটর, ধানমন্ডি এবং এখন মিরপুরে রয়েছে। একটু দেখাতে চাই ঠিক মানুষ, প্রায় অধিকাংশ মানুষেরই, ধর্মপ্রাণ মানুষেরই কোরবানি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং এখন যেটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। অর্থাৎ কোরবানি করার পরপরেই বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশাল প্রশ্ন হয়ে দাঁড়ায়, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা। তবে খুশির খবর এবং আশার খবর হলো যারা নগরবাসী রয়েছেন তারা নিজ উদ্যোগেই যারা কোরবানি করছেন এবং নিজ উদ্যোগেই তারা এই ময়লা পশুর যে রক্ত সেগুলো ধুয়ে মুছে এবং সিটি কর্পোরেশন থেকে যে সরবরাহকৃত ব্যাগ রয়েছে, নির্দিষ্ট ব্যাগ, সেই ব্যাগে ভরে ময়লাটি ভরে নির্দিষ্ট স্থানে তারা রেখে দিচ্ছেন, যাতে করে কিছুক্ষণ পরে অর্থাৎ দুপুর 1:30 নাগাদ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার যেই কার্যক্রমের উদ্বোধন, সেই উদ্বোধন হবে। আমরা জানতে পেরেছি উত্তর সিটি কর্পোরেশনে যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ তিনি আগারগাঁওয়ে একটি স্থানে সে বর্জ্য ব্যবস্থাপনার যে কার্যক্রম, আনুষ্ঠানিক কার্যক্রম, সেটি উদ্বোধন করবেন এবং তখনই সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারা এসে নির্দিষ্ট যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগে করে ময়লা সেই ব্যাগে ভরে রাস্তার পাশে নগরবাসী রেখে দিয়েছে এবং সেখান থেকে তারা সংগ্রহ করে নিয়ে চলে যাবেন। পাশাপাশি আমরা দেখেছি যে কোরবানির পশুর যে রক্ত রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্নভাবে, সেগুলিকে কিন্তু মানুষ তাদের বিভিন্ন পানির মাধ্যমে ধুয়ে মুছে, বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তারা ধুয়ে মুছে সেটি ড্রেনের মাধ্যমে সেটি দিয়ে দিচ্ছেন। পাশাপাশি নগরবাসীর যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা নিজ উদ্যোগে এই কাজটি করছেন যাতে করে পরিবেশ পরিচ্ছন্ন থাকে এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এবং গন্ধ না বের হয়। আমরা দেখে থাকি প্রতি বছর লক্ষ লক্ষ পশু কোরবানির পরেই বিভিন্ন বর্জ্য কিন্তু রাস্তাঘাটে পড়ে থাকার মতো ঘটনা ঘটে। সেক্ষেত্রে আমরা নগরবাসী আশা করছেন যাতে করে এইটি নিজ উদ্যোগে তারা পরিষ্কার করেন, পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সহায়তা সেটি যেন পরিপূর্ণভাবে হয়, তাহলেই কিন্তু নগরী পরিষ্কার থাকবে, শহর পরিষ্কার থাকবে। তো রাজধানী ছিল এই খবর। আমরা এখন বরিশাল এলাকার একটু খবর জানতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। রাজধানী ঢাকার মতোই বরিশালের ধর্মপ্রাণ মুসল্লিরা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সকাল থেকে তারা পশু কুরবানি দিচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায়। এই মুহূর্তে বিভিন্ন পাড়া মহল্লার আমরা দেখেছি ঘুরে যে পশু কুরবানি একদিকে চলছে, অন্যদিকে ব্যক্তি উদ্যোগেও কিন্তু আমরা দেখেছি যে এই বর্জ্য অপসারণে ভূমিকা নিয়েছে সাধারণ মানুষ। যদিও বা বরিশাল সিটি কর্পোরেশনের যিনি প্রশাসকের দায়িত্বে রয়েছে বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার জানিয়েছে বরিশাল মহানগরে
বিভিন্ন মসজিদের থেকে নেওয়া তথ্য মতে 48টি স্পট অর্থাৎ 4800 স্পটে তারা 1000 কেজি ব্লিচিং পাউডার সরবরাহ করেছে। সেই সমস্ত জায়গায় তারা এরই মধ্যে ব্যাগ সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা হয়েছে। তারা আহ্বান জানিয়েছে নগরবাসীর প্রতি, ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি, তারা যেন সেই বর্জ্যগুলো ব্যাগে ভরে রাখে। তাদের যে ঘোষণা সিটি কর্পোরেশন থেকে দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে তারা প্রায় 7 শতাধিক শ্রমিক নিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে তারা নামবে এবং তারা সময়সীমা ধরে নিয়েছে 6 থেকে 7 ঘন্টার মধ্যেই বরিশাল সিটি কর্পোরেশনের মহানগরী এলাকা তারা পরিষ্কার করতে সক্ষম হবে। আমরা দেখছি যেটি ঘুরে শহর জুড়ে এর মধ্যে সকাল থেকে চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়, সেই সমস্ত যেটি দেখলাম যে রাস্তার পাশে পশু কোরবানি চলছে একদিকে, অন্যদিকে ব্যক্তি উদ্যোগে কেউ কেউ পানি ছিটিয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে সেই সমস্ত জায়গা পরিষ্কার করছে এবং সিটি কর্পোরেশনের সরবরাহকৃত ব্যাগই তারা আসলে এই বর্জ্যগুলো ভরে রাখার চেষ্টা করছে। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে যখন সিটি কর্পোরেশন থেকে শুরু করবে তখন এই বর্জ্যগুলো কিন্তু সেই সমস্ত জায়গায় নেওয়া হবে। এর আগে আমরা সকালবেলা দেখেছি যে বরিশালের কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে সেখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা বিএনপি সহ স্থানীয় শীর্ষ রাজনীতিবিদরা সেখানে নামাজ আদায় করে। ঠিক এখন আসলে এই মুহূর্তে বিভিন্ন পাড়া মহল্লা চলছে পশু কোরবানি, কিছুক্ষণ বাদে সেই চামড়াও কিন্তু আসলে বিক্রির জন্য শহরের ফলপুট্টিতে অনেকেই জড়ো হচ্ছে। আমরা হয়তো পরবর্তী বুলেটিনে আরো বিস্তারিত খবর জানাবো। আপাতত আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। কোরবানি হয়েছে, তারপরে চামড়া অপসারণের কাজ এবং বজ্র অপসারণের কাজ কতদূর কিভাবে চলছে তা জানাতে বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অপূর্ব অপু এবং তার আগে ঢাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তোহা খান তামিম। এদিকে ঢাকা সহ সারা দেশে এরই মধ্যে শুরু হয়ে গেছে কোরবানির পশুর চামড়া সংগ্রহের কাজ। বিস্তারিত জানাতে রাজধানীর সায়েন্স ল্যাবে আছেন সহকর্মী শাবাব ওয়াসি এবং সাভারের ট্যানারি শিল্পনগরীতে আছেন শুভ খান। শুরুতেই যাচ্ছি শাবাবের কাছে। শাবাব, সরকার কর্তৃক চামড়ার দাম নির্ধারণ করা থাকলেও চামড়া বিক্রি করতে এসে সেই দামে কিন্তু বিক্রি করতে পারছেন না সাধারণ মানুষ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর সায়েন্স ল্যাবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে চামড়া বিক্রেতারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন, চামড়া ক্রেতারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন, তারা চামড়া কেনার জন্য অপেক্ষা করছেন। এখানে মূলত মৌসুমি ব্যবসায়ীরা তারা আসলে এখানে আসেন চামড়া কেনার জন্য। তারা আমাদেরকে যেটা বলছেন যে তারা সরকার কর্তৃক যে দাম নির্ধারণ করা হয়েছে, আমরা কিছু বিক্রেতার সঙ্গে কথা বলেছি এবং তারা বলেছেন যে সরকার কর্তৃক দাম নির্ধারণ করা সেটা তো দূরে থাক, সেটার অর্ধেক দামও অনেক সময় পাচ্ছেন না তারা, এবং অনেকেই এখানে চামড়া না বিক্রি করতে পেরে আসলে চলে যাচ্ছেন, এরকম আমরা দেখেছি। আমরা যেটা দেখছি যে এখানে মোটামুটি 10:30 থেকেই কিন্তু মানুষ চামড়া নিয়ে আসছেন এখানে বিক্রি করার জন্য। তবে অধিকাংশ ক্ষেত্রেই দর কষাকষি করে তারা ন্যায্য মূল্যটা না পেয়ে আসলে আমরা দেখছি যে বিক্রি না করে অন্য জায়গায় চলে যাচ্ছেন। এখানে অন্যান্য যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ব্যবসায়ীরা আছেন, মৌসুমি ব্যবসায়ীরা, তারা আসলে এখান থেকে কিনে মূলত অন্যান্য পোস্তা বা বিভিন্ন যে চামড়ার আড়তগুলো আছে সেখানে বিক্রি করে থাকেন। তারা আমাদেরকে যেটি বলছেন যে সরকার যে নির্ধারিত দাম দিয়ে রেখেছেন সেই দামে তারা কিনতে পারছেন না, কারণ 1350 টাকা যেটা নির্ধারিত দাম সেই দামে তারা কিনতে পারছেন না, কারণ কাঁচামাল এবং সেই পরিবহন খরচ এবং প্রক্রিয়াজাতে আসলে তাদের খরচটা বেশি হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব থেকে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন সাভারে শুভ খান, আমরা তার কাছে চলে যাচ্ছি।
এই মুহূর্তে আমি রয়েছি সাভারের ট্যানারি শিল্প এলাকায়। তো এই এলাকার আড়তগুলো ইতিমধ্যে কিন্তু চামড়া সংগ্রহের যে প্রয়োজনীয় প্রস্তুতি সেটি সম্পন্ন করে অপেক্ষা করছেন যে কখন আসলে এখানে চামড়া প্রবেশ করবে। এই এখন পর্যন্ত কিন্তু এই হেমায়েতপুরের যে আড়তগুলো আছে সেখানে কিন্তু এখনো কাঁচা চামড়া এসে পৌঁছায়নি। তবে আমরা দেখতে পাচ্ছি যে আড়ত সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু অপেক্ষায় আছেন এবং এখানকার যারা শ্রমিক আছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন যে কখন চামড়া আসবে। তো এখানকার আড়তদাররা বলছেন যে আসলে দুপুরের পর থেকে এই চামড়া আসা শুরু হবে। সেটি রাজধানীর আশপাশ থেকে যেমন আসবে তেমনি ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু চামড়া আসা শুরু হবে। সে লক্ষ্যে কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটি আড়তে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ মজুত রাখা হয়েছে। যেহেতু পোস্তার পরে বাংলাদেশের সবচেয়ে বড় আসলে কাঁচা চামড়া সংগ্রহের জন্য কিন্তু এই সাভারের হেমায়েতপুরের যে আড়তগুলো আছে এগুলো এখন বিখ্যাত হয়ে উঠেছে। এখানে প্রায় শতাধিক আড়ত রয়েছে এবং এখান থেকে আসলে চামড়াগুলো সংগ্রহ করা হয় এবং কাঁচা চামড়া আসলে লবণ দেওয়ার পর এখানে 2 মাসের মতো এখানে রাখেন এখানকার আড়তদাররা। এরপর সেগুলো ট্যানারিতে দিয়ে দেওয়া হয়। তো পরিষ্কার পরিচ্ছন্ন শেষে যে অন্যান্য যে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা সরকারি যে দাম রয়েছে সেই দামে সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম 1350 টাকা নির্ধারণ করা হয়েছে এবং ঢাকার বাইরে নির্ধারণ করা হয়েছে 1150 টাকা। যদিও আড়তদাররা এই দাম নিয়ে ভিন্ন মত রয়েছেন। তারা বলছেন যে আসলে কাঁচা চামড়ার দর আসলে নির্ভর করে বাজারের ওপরে, সুতরাং সরকার যে দাম বেঁধে দিয়েছেন সেই দামে তাদেরকে চামড়া কিনতে হবে বা তারা কিনতে পারবেন কিনা সেটি আসলে সময় বলবো। তারা বলছেন যে বাজার পরিস্থিতি বুঝে এটি আসলে বেশিও হতে পারে বা কিছুটা কমও হতে পারে। তবে তারা বলছেন যে যেহেতু এখনো বাজারে চামড়া আড়তে আসা শুরু হয়নি, তারা বলছেন যে সন্ধ্যার পর থেকে মূল চাপটা শুরু হবে এবং সারা রাতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে চামড়া আসবে এই আড়তগুলোতে। তো সাভারের হেমায়েতপুরের আড়ত থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমরা এখন চলে যাব চট্টগ্রামের সহকর্মী কমলদের কাছে। চট্টগ্রামে এবার 4 লাখের বেশি চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সে অনুযায়ী চলছে চামড়ার সংগ্রহ। এবং আপনারা জানেন চট্টগ্রাম ঢাকার বাইরে এবার কিন্তু প্রতি পিস চামড়া বর্গফুট নির্ধারণ করা হয়েছে 55 থেকে 60 টাকা লবণ মিশ্রিত চামড়া। সে অনুযায়ী চামড়ার দাম পড়বে 1100 থেকে 1150 টাকা। তো প্রতিবারে কিন্তু চট্টগ্রামে প্রায় 4 লাখের বেশি চামড়া সংগ্রহ হয় এবং সবচেয়ে বেশি চামড়া সংগ্রহ যে এলাকাটি সেটি হলো আতুরা ডিপো। এই আতুরা ডিপো ইতিমধ্যে চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করা হয়েছে প্রায় 3.5 লাখ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে চামড়া আসা শুরু হয়েছে এবং একই সাথে শুরু হয়েছে সেই চামড়াগুলোকে লবণজাত দিয়ে প্রক্রিয়াজাত করা। চট্টগ্রামে যেহেতু আমরা কথা বলেছেন কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন তাদের এবার লক্ষ্যমাত্রা প্রায় 4 লাখ এবং তারা আশা করছেন এবার 4 লাখের বেশি কোরবানি চট্টগ্রাম শহরে হবে। চট্টগ্রাম শহরে যেসব চামড়াগুলি রয়েছে সেগুলি তারা এখানে সংরক্ষণ করবেন 15 দিন। একই সাথে উপজেলার বিভিন্ন স্থানে চামড়া সংগ্রহের জন্য তারা নির্ধারণ করে দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি পাড়া মহল্লা থেকে এখন প্রতি পিস চামড়া সংগ্রহ হচ্ছে 400, 450, কোনো ক্ষেত্রে 500 টাকা। এরপর সেই চামড়া চলে যাচ্ছে আগ্রাবাদ, চৌমোহনী এলাকা এবং কদমতলী এলাকায়, সেখানে চামড়া বিক্রি হচ্ছে 700 টাকা। এরপর চামড়া চলে আসবে এই আতুরা ডিপো এলাকা এবং আতুরা ডিপো এলাকায় বেশ কিছু বড় বড় আড়ত যেগুলো রয়েছে সেই আড়তগুলো ইতিমধ্যে তারা প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা দেখতে পাচ্ছি শত শত লবণের বস্তা এনে রাখা হয়েছে। ইতিমধ্যে চামড়া পাড়া মহল্লা থেকে আসতে শুরু করেছে। যেগুলি চামড়া প্রথম পর্যায়ে আসছে সেগুলি কিন্তু প্রক্রিয়াজাত করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি লবণ, অর্থাৎ জানেন যে চামড়া প্রক্রিয়াজাত করছে লবণের একটি বিশেষ প্রয়োজন। শত শত বস্তা লবণ কিন্তু এনে রাখা হয়েছে, অর্থাৎ যারা পর্যাপ্ত পরিমাণ লবণ রাখা হয়েছে চামড়া সংরক্ষণের জন্য। এবং চামড়ার যে দর সে দর বলা হয়েছে প্রতি বর্গফুট চামড়ার দর বলা হচ্ছে 55 থেকে 60 টাকা এবং সেই অনুযায়ী চামড়ার দাম পড়বে 1000 থেকে 1150 টাকা করে। সেই অনুযায়ী চামড়া কেনা হচ্ছে। তবে এখানে কিন্তু একটা আড়তদারদের একটা দাবি অভিযোগ রয়েছে। আড়তদাররা বলছে তারা বিগত বছর যে চামড়া বিক্রি করছিলেন সেই বকেয়া তারা পায়নি, সেটি যেমন রয়েছে সেই একই সাথে তারা ব্যাংক ঋণ পায় না চামড়া কেনার জন্য, নানা সমস্যা জর্জরিত। চট্টগ্রামে যেহেতু তেমন ট্যানারি নেই তাই ঢাকার ব্যবসায়ীদের উপর তাদেরকে নির্ভর করতে হয়। চট্টগ্রামে যেসব চামড়া সংগ্রহ করা হয় প্রায় 4 লাখ থেকে 5 লাখের মতো, সে চামড়াগুলো তারা এনে 15 দিন পর্যন্ত লবণ দিয়ে তারা প্রক্রিয়াজাত করে এরপর ঢাকা ট্যানারি মালিকদের কাছে পাঠানো। তো এখন বলা চলে চট্টগ্রামে এবার 4 লাখের বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি যেসব চামড়া সংগ্রহ হচ্ছে তারা সেগুলো লবণ দিয়ে প্রক্রিয়াজাত করছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে 4 লাখের বেশি চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি কাজ বাস্তবায়ন করার জন্য যে কাজ চলছে তার সর্বশেষ। কুরবানির পশুর চামড়া সংগ্রহের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কমল দে, তার আগে সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী শুভকান, আর শুরুতে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাবাব ওয়াসিফ।
টানা ছুটিতে একদিকে যখন ফাঁকা হয়ে পড়েছে রাজধানী ঢাকা, অন্যদিকে প্রকৃতির টানে দেশের পর্যটন স্পটগুলোতে বাড়ছে মানুষের ভিড়। কক্সবাজার, সিলেট আর রাঙামাটির হোটেল রিসোর্টগুলো ইতোমধ্যে প্রায় পূর্ণ প্রস্তুত রয়েছে। ভ্রমণ নির্বিঘ্ন করতে পর্যটন এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঈদুল আজহার টানা ছুটিতে রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে গেছেন লাখো মানুষ। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি কেউ আবার প্রকৃতির মাঝে খুঁজে নেবেন প্রশান্তি। সম্ভাব্য ভ্রমণ পিপাসুদের আগমন বিবেচনায় এরই মধ্যে কক্সবাজার, সিলেট ও রাঙামাটির মতো জনপ্রিয় পর্যটন এলাকায় প্রস্তুতি নিয়েছে পর্যটন ব্যবসায়ীরা। কক্সবাজারে হোটেল, মোটেল ও রিসোর্টের ৮০% কক্ষই বুকড। হিমছড়ি, ইনানি, মেরিন ড্রাইভও প্রস্তুত পর্যটকদের জন্য। মিউজিক সহকারে ফুডের যেই আমাদের শপগুলো আছে সে প্রত্যেকটা সবই অ্যাক্টিভ থাকবে। পাশাপাশি কিডসরা যাতে রাত 11টা পর্যন্ত তাদের যে আনন্দময় ঘন মুহূর্ত যাতে উপভোগ করতে পারে সেই ধরনেরও ব্যবস্থা আমরা রেখেছি। ঈদের 2 দিন পর থেকে মূলত আমরা বুকিংটা পাচ্ছি। এটা হলো 9 তারিখ থেকে। 9, 10, 11 অলরেডি আমরা ফিল আপ করে ফেলেছি। তবে অ্যাভারেজে ধরতে গেলে আমাদের 80% পর্যন্ত বুকিং অলরেডি হয়ে গেছে। এ পর্যন্ত আমাদের যেগুলি 3 স্টার এবং 5 স্টার মানের হোটেল, এগুলোতে প্রায় 90 থেকে 100% রুম বুকিং হয়েছে এবং আমাদের মিডল ক্লাসের হোটেলগুলি এ পর্যন্ত 50 থেকে 60% রুম বুকিং হয়েছে। সিলেটে এবার 5 লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা হোটেল রিসোর্ট মালিকদের। রাঙামাটির হৃদপাড়ের রিসোর্টগুলোতে এরই মধ্যে 100% বুকিং হয়ে গেছে। পর্যটকদের বরণে প্রস্তুত স্থানীয়রাও। পর্যটকদের বরণের জন্য আমরা অপেক্ষা করে আছি। গতানুগতিক ডিজাইনের চেয়ে একটু ব্যতিক্রম ডিজাইন রাখার চেষ্টা করতেছি এবার, যাতে সবাই আকৃষ্ট হয়। আশা করি এবার অনেকটা ব্যবসাটা ভালো হবে আর কি। আমাদের 3 জেলার প্রতিটি গন্তব্যে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজারের সমুদ্রস্থানে সতর্ক রয়েছে লাইফগার্ড দল। সিলেট ও রাঙামাটিতেও পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। আমরা 3 স্তরের একটা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। যেসব অঞ্চল আসলে অপরাধপ্রবণ কক্সবাজারে, সেগুলোতে আমরা এবার বিশেষভাবে আমাদের টহল টিম এবং মোবাইল টিম রাখবো। এছাড়া সাদা পোশাকে পুলিশ থাকবে, আমাদের ফুড পেট্রোলিং থাকবে। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোর প্রস্তুতি এবার উৎসবে নতুন মাত্রা যোগ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে জুনের প্রথম 3 দিনে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড হয়েছে $60,40,00,000, যা গেল বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি। এতে রিজার্ভ ছাড়িয়েছে $2,600 কোটি। শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে। সাধারণত রমজান, ঈদ এবং অন্যান্য উৎসবকে কেন্দ্র করে এই রেমিট্যান্স প্রবাহ বাড়ে। গেল বছরের জুনের প্রথম 3 দিনে রেমিট্যান্স এসেছিল $28,50,00,000। চলতি অর্থ বছরের জুনের 3 দিন সহ এখন পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ $2,811 কোটি বেশি, যা গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় 30 ভাগ বেশি। আজহার ছুটিতে টানা 10 দিন বন্ধ থাকবে বেনাপোলে স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। তবে বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে, বিষয়টি নিশ্চিত করেছে বন্দরের আমদানি রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক। ব্যবসায়ীদের আশঙ্কা, টানা বন্ধের কারণে বড় অঙ্কের রাজস্ব ঘাটতি হতে পারে। বেনাপোল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ব্যবসায়ী যদি জরুরি প্রয়োজনে বন্দর থেকে পণ্য খালাস করতে চায় সেই ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে বন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পাসপোর্টধারী যাত্রীরা আগের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। ঈদের ছুটি শেষে আগামী 15 জুন থেকে আবারও বাণিজ্য কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফের ফাটল। বন্যা আতঙ্কে জেলার হাজার হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, মেরামতের অর্থ 9-6 করে নিম্নমানের কাজ হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, অনিয়ম হলে খতিয়ে দেখার পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণ করা হবে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। ফেনীর মুহুরী, কহুয়া, সিলুনিয়া নদীর দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে গত বছর রেকর্ড সংখ্যক স্থানে ভেঙে যায়। পানি ঢুকে প্লাবিত হয়েছিল ফেনী, নোয়াখালী, কুমিল্লার বিস্তীর্ণ জনপদ। ভেঙে যাওয়া 102টি বাঁধ প্রায় 20 কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড মেরামত করে।
তবে সেসব বাঁধের অংশে আবারও ধরেছে ফাটল, কোথাও কোথাও ধসে পড়েছে। স্থানীয়রা বলছেন মেরামতের অর্থ লোপাট করে যেনতেনভাবে কাজ করার কারণেই এমন দশা। বাঁধের সাথে টেনে লইছে, লই বানছে, এখন আবার বাঁধের সাথে তুন মাটিটা নেমে যার কাজ মেরামত করতে এসে খালি প্রত্যেক বছর কিন্তু শেষ হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড সঠিকভাবে এই বাঁধগুলো সংস্কার না করে কোনো রকম কাজ করে, যে কারণে পরের বছরগুলোতে আবারও বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হয়। মৌরি এবং কৌয়া শ্রেণীর টেকসই বাঁধ নির্মাণ, এটা স্যার আমাদের বিকল্প আর কোনো কিছু নেই। গত 1 জুন টানা 4 দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে মুহুরী কহুয়া সিলুনিয়া নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি না আসতেই বাঁধে ভাঙন দেখা দেয়। এতে ফের বন্যার আতঙ্কে নদীর পাড়ের কয়েক হাজার বাসিন্দা সহ পুরো জনপদের মানুষ। কাজের অনিয়ম খতিয়ে দেখা আর টেকসই বাঁধ নির্মাণ প্রক্রিয়াধীন জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যেসব ত্রুটি বিচ্ছুতি হয়েছে সেগুলো ঠিকাদারকে দিয়ে আমরা করাই নিচ্ছি এবং না হয় তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি। পানি উন্নয়ন বোর্ড, সরকার এবং জেলা প্রশাসন সবাই চেষ্টা করব যাতে কম বাঁধ ভাঙে এবং আমরা যেন জনগণকে স্বস্তি দিতে পারি। 2024 সালে ভয়াবহ বন্যায় পানিবন্দী ছিলেন এই অঞ্চলের 10 লাখেরও বেশি মানুষ। প্রাণহানি হয় 35 জনের। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে রাঙ্গামাটিতে ক্ষতির মুখে সড়ক ও জনপদ বিভাগের অধীনে থাকা বেশ কয়েকটি সড়ক। এতে চলাচলে বেড়েছে ঝুঁকি। স্থানীয়রা বলছেন ভারী বর্ষণ অব্যাহত থাকলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সড়ক যোগাযোগ, তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। হেফাজত সবুজের তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের ঘাগড়ার কলাবাগান এলাকা। পাহাড়ি ঢলে ধসে গেছে সড়কের পাশের মাটি। বিলীন একটি বসতঘর, যার চিহ্ন এখনও পড়ে আছে ক্ষতিগ্রস্ত এলাকায়। ঝুঁকিতে আরও অন্তত 2টি বাড়ি। রাঙামাটির কাউখালী উপজেলার অন্তত 20 কিলোমিটার এলাকার পানি প্রবাহিত হয় কলাবাগানের ছড়া দিয়ে। সেই ছড়ার মধ্যে স্থাপনা নির্মাণ করে পানি প্রবাহ কমানোর চেষ্টা করছেন স্থানীয়রা। তারপরেও বিলীন সড়কের পাশের 10 ফুট ভূমি। এতে ঝুঁকিতে পড়েছে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক। বিভিন্ন স্থান থেকে মাটি সরে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সামনে দিয়ে যদি আর যদি ওয়াল না দিই তাহলে আমার বাড়িটাও টিকবে না। বাড়ি ভেঙে যেতেছে, আমাদের যাইবার মতো কোনো জায়গা নেই। বানতে কিন্তু এই যে কিছুদিনের ভিতরে আগে কিন্তু এখানে বসত বাড়ি ঘর সব ছিল। এইসব একটা ভাঙিয়ে গেলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। আমাদের অনেক রিস্ক গাড়ি চালাইতে। এদিকে দেয়াল নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। এখানে একটা প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ করব, যেন ভবিষ্যতে এখানে কোনো যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত না হয়। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে গেল সপ্তাহের টানা বর্ষণে জেলায় বিভিন্ন সড়কের অন্তত 7টি স্থানে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। আপনারা তো আমাদের প্রতিক্রিয়া আমাদের প্রেস রিলিজের মাধ্যমে পেয়েছেন, তাই না? আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশি নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে। সুতরাং সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। এছাড়া নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে, যেটাও খুব ডিফিকাল্ট হবে। আমরা এই যে মন্তব্য, আমাদের যে রিমার্কস, সেটা আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা কালকে রাত্রেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে মতামত জানিয়েছেন। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। এই সময়ের বাণিজ্য। খুলনা উপকূলবর্তী অঞ্চলের মানুষের জন্য শিক্ষা এবং চিকিৎসা সেবা পাওয়া যেন দুরূহ বিষয়। একদিকে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা, অন্যদিকে সুপেয় পানির জন্য পাড়ি দিতে হয় কয়েক কিলোমিটার। খুলনার পাইকগাছা উপজেলার হরিণখোলা গ্রাম থেকে ফিরে সেখানকার যাপিত জীবনের গল্প জানাবেন মাইমুনা হাদার চৌধুরী। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম।
প্রকৃতি এখানে নিজস্ব গতিতে বহমান। কখনো মেঘাচ্ছন্ন আকাশ, কখনো রৌদ্রের খরতাপ, আবার মুহূর্তেই ঝুম বৃষ্টি। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের হরিণখোলা গ্রাম। এখানে কয়েক কিলোমিটার কাঁচা রাস্তা পাড়ি দিতে হয় স্কুলে যেতে। প্রতি বছরই প্লাবনের সঙ্গে লড়াই করে সব হারিয়ে আবার শূন্য থেকে শুরু করা যখন উপকূলবাসীর ভাগ্য হয়ে দাঁড়িয়েছে, সেখানে উন্নত সড়ক যেন অধরা স্বপ্ন। তাই তো ঘোড়ার গাড়ি আর নৌকায় যোগাযোগের ভরসা। জরুরি সেবা পেতে দুর্ভোগ যেন নিত্যদিনের ঘটনা এখানকার বাসিন্দাদের। একবিংশ শতাব্দীতে এসে আজও এই অঞ্চলের মানুষ বঞ্চিত হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন সুবিধা থেকে। আজকেও তাদের জন্য স্বপ্ন হয়ে রয়েছে উন্নত জীবনযাপন। মালামাল নেওয়া খুবই কষ্ট, গাড়ি ঘোড়া তো চলে না, এমনি কাঁচা রাস্তা আর ভাঙাচুরো অনেক। ওই ঠেলা গাড়ি, ঘোড়ার গাড়ি, ভ্যান এই সমস্তগুলো ঠেলে ঠুলে নিয়ে যেতে হয়। অসুস্থ হলে কোনো জায়গায় ডাক্তারের কাছে যেতে অসুবিধা হয়। আমাদের এখানে এমন জায়গা, আমাদের কোনো ব্যবসা বাণিজ্যই তারা এখানে আসতে পারে না। আমার বাচ্চা যখন পেটে ছিল 8 মাস তখন আমি বাড়ির থেকে বেরোয় গেছি যে আমি ডেলিভারি না হওয়ার জন্য বাসায় ফিরবো না, কারণ কি রাস্তাঘাটে খুবই অসুবিধা চলাচলের জন্য। বাচ্চার সময় যদি এরকম বৃষ্টির সময় হয় তাহলে তো নিয়ে যেতে তার কষ্টকর। অল্প বৃষ্টিতেই 1 হাঁটু পানি আর কাদা পেরিয়ে চলাচল করতে হয়। ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সময়ের দুর্দশার চিত্র আরও ভয়াবহ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নোনা জলে ঘেরা এই অঞ্চলে পানযোগ্য পানিরও তীব্র সংকট। কয়েক কিলোমিটার দূর থেকে সংগ্রহ করতে হয় সুপেয় পানি। বৃষ্টি যখন হয় তখন আমাদের পানি আনার খুবই সমস্যা হয়, কারণ অনেক দূরে পানি আনতে হয়। বর্ষা হলে আমরা আর আটতে পারি নেই, কাদায় বাড়িতে বেরোনোর জায়গা নেই। বেঁচে থাকার জন্য যে পানিটা প্রয়োজন সেটাও আনতে গেলে আমাদের 1 কিলোমিটার দূরে যেতে হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মনে করে ইউনিয়ন পরিষদ। যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষকরা একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকায় রাস্তাঘাট করতে পারলে সেটা ভালো হয়। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো করা যায় সেটা দ্রুত ডেভেলপ হয়। সুপেয় পানির সংকট কাটাতে বৃষ্টির পানি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস মিললেও তা কতটা চাহিদা মেটাবে তা নিয়ে সংশয়ে উপকূলের মানুষ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, খুলনা। এই সময়ের বাণিজ্য আন্তর্জাতিক প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের দ্বন্দ্বের মধ্যে এলো নতুন মোড়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মাস্কের সঙ্গে কথা বলতে আগ্রহী নন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের বরাত দিয়ে জানা যায়, মাস্কের সঙ্গে ঝগড়ার জেরে নিজের টেসলা গাড়িও বিক্রি করে দেবেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ছাড় এবং ব্যয় বিলটিকে জঘন্য উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানান ইলন মাস্ক। তার মতে এই বিল দেশের বাজেট ঘাটতি বাড়াবে। এরই জেরে মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ককে বাতিলগ্রস্ত বলে অভিহিত করেন ট্রাম্প। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ত্যাগের মহিমায় পশু কোরবানিতে ব্যস্ত মুসল্লিরা। 12 ঘন্টার মধ্যে পরিচ্ছন্ন হবে রাজধানী। ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া বিক্রি হবে 60 থেকে 65 টাকায়। ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার ধুম। বুকিং হয়ে গেছে কক্সবাজার, সিলেট, বান্দরবানের বেশিরভাগ হোটেল রিসোর্ট। নিরাপত্তা বাড়ানো সহ পর্যটকদের বরণে নানা প্রস্তুতি। এবং ট্রাম্প মাস্ক দ্বন্দ্ব চরমে। মার্কিন ধনকুবেরের সঙ্গে কথা বলতে আগ্রহী নন ট্রাম্প, জানালো হোয়াইট হাউস। নিজের ব্যবহার করা টেসলা গাড়িও দেবেন বিক্রি করে। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।